যে বাংলাদেশের ভূ ভূ যে জিওগ্রাফিক্যাল যে জায়গা, সেই জায়গার বাস্তবতাই হচ্ছে যে আমরা বানের পানিতে বসবাস করি। মানে হচ্ছে যে আমাদের মনসুনে বৃষ্টি হবে, সেই বৃষ্টির পানি নেমে আসবে, সেই পানিটা নামার জায়গা আমরা করে দিব। এর মধ্য থেকে আমাদের ভূমি গঠন হবে, এর মধ্য থেকে আমাদের সংস্কৃতির বিকাশ হবে, খাদ্য উৎপাদন হবে। এভাবেই তো আমরা আছি। বাংলা মানে কি, বান থেকে বাংলা আসছে আর কি, বানের পানির মানুষ যারা, সেটাই বাঙালি। যারা জলে থাকে তারাই বাঙালি। তো সুতরাং বৃষ্টি তো আমাদের জন্য ভালো, কিন্তু এই বৃষ্টি বাংলাদেশে যতগুলো আসে সেটা তো আন্তঃসীমান্ত নদীর পানি দিয়ে বৃষ্টিগুলো আসে। এবং আন্তঃসীমান্ত নদীর পানি দিয়ে যখন বৃষ্টিগুলো আসবে, তখন আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনার উপর ভিত্তি করে কিন্তু এই বৃষ্টির পানিগুলো কিংবা ঢলের পানিগুলো আমরা ম্যানেজ করব। এটা নিয়ম, এবং এর জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, জয়েন্ট রিভার কমিশন আমরা তৈরি করেছি বাংলাদেশ এবং ভারত মিলে। এবং জয়েন্ট রিভার কমিশনের 3টি প্রধান কাজ আছে, আরও অনেক কাজ আছে, এর মধ্যে 3টি প্রধান কাজ। প্রথম কাজ হচ্ছে যেটা আমি বললাম, যে এই বর্ষার সময় আন্তঃসীমান্ত নদী দিয়ে কী পরিমাণ পানি আসবে সেটার এস্টিমেট করে আগাম বন্যা পূর্বাভাস দিতে হবে। তো এটা শুধুমাত্র ভারতের পক্ষ থেকে একা দিলে হবে না, সে আমাদের জয়েন্ট রিভার কমিশনের মাধ্যমে জানাবে, এবং তারা বাংলাদেশ গভর্নমেন্টকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং এর সাথে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা যে মন্ত্রণালয় আছে তাদেরকে অভিহিত করবে। গত 15 বছরে আমাদের একটি প্র্যাকটিস হয়েছে, নতজানু প্র্যাকটিস। সেটা কি, গত 15 বছরে আপনি তিস্তা অববাহিকায় অথবা মেঘনা অববাহিকায় অথবা হাওর অঞ্চল, সিলেটের আপনি বন্যারগুলো দিকে লক্ষ্য করে দেখবেন যে অসময়ে বন্যা, এই শব্দগুলো কিন্তু খুবই কমন গত 15 বছরে। কারণ ভারত ইচ্ছা করলে বা পানি ছেড়ে দেয়, কারণ এই আন্তঃসীমান্ত সবগুলো নদীতে কিন্তু হাইড্রো প্রজেক্ট আছে, ড্যাম প্রজেক্ট আছে। এগুলো বানানোর সময় আমাদের কোনো অনুমতি নাই। বাংলাদেশের সেরকম মেরুদণ্ড আলা কোনো সরকারও তৈরি হয় নাই যে বাংলাদেশের স্বার্থটাকে রক্ষা করে এইগুলো বানানোর সময় অবজেকশন দিবে। তো এই বাঁধগুলো শেখ মুজিবের সময়ও বানানো হয়েছে, জিয়ার সময় বানানো হয়েছে, এরশাদের সময় বানানো হয়েছে, এবং সবচেয়ে বেশি বাঁধ এবং হাইড্রো প্রজেক্ট এবং ড্যাম হচ্ছে কমিশন করা হয়েছে হাসিনার সময়। আপনি খেয়াল করে দেখবেন। এবং আমরা এই সরকারকে কোনো ইস্যুতেই বিগত সরকারকে কোনো ইস্যুতেই কথা বলতে দেই নেই। বরঞ্চ তিস্তায় যখন বন্যা হয়েছে, তিস্তার বন্যার পক্ষে হাসিনাকে আমরা বক্তব্য দিতে দেখেছি, বন্যা তো খুব ভালো, কৃষকের অনেক উপকার হবে। এবং তখন মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মানুষজন ভয়ে এর বিরুদ্ধে, এইরকম একটা তমাশা হয়েছে, তার ভয়ে কথা বলে নাই। তো সুতরাং স্বয়ং প্রধানমন্ত্রীর এত বড় পাওয়ারফুল স্বৈরাচার, সে যখন বলে যে বন্যা ভালো, তাহলে বন্যা পূর্বাভাস দিয়ে জন্য যারা কাজ করবে, যে জয়েন্ট রিভার কমিশন, তার কতটুকু ক্ষমতা যে সে আগ বাড়িয়ে এগুলো নিয়ে কথা বলবে। তো দ্যাট মিনস পারপাসিভলি ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট রিভার কমিশনগুলোকে অকেজো করা হয়েছে। যেটা আমরা আপনার সিলেটের বন্যার কথা মনে আছে আপনার, কত বড় বন্যা হলো, কোনো পূর্বাভাস ছাড়া কিন্তু বন্যাটা নেমে এসেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এখন ফেনী এবং নোয়াখালীতে হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে এটার কতটুকু বৃষ্টি হলো আর কতটুকু বৃষ্টি হলো না, এই লেন্সে এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আন্তঃসীমান্ত নদীগুলোর গভর্নেন্সের জায়গাতে আমাদের আসছে কতটুকু আন্তরিক, সেটা হচ্ছে মূল বিষয়। আমরা যদি আন্তঃসীমান্ত নদীর ওয়াটার গভর্নেন্স এবং হাইড্রো ডিপ্লোমেসিতে আমরা যদি আন্তরিক না থাকি, এবং এই প্রতিষ্ঠানগুলোকে আমরা শেষ করে দিয়েছি, আপনি খেয়াল করে দেখবেন আরও কতটুকু আবহাওয়া অফিসের রাডার কাজ করে না, আপনি জানেন মনে হয়। তো মানে আমাদের বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীর ক্লাইমেটিক যে হটস্পটগুলো আছে, সেখানে সবচেয়ে ভালনারেবল হটস্পটগুলোর মধ্যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। তাহলে আমরা যদি আমাদের আবহাওয়া অফিসের রাডার যদি কাজ না করে, তাহলে সাইক্লোনের সতর্কবার্তা কে দিবে, বন্যার সতর্কবার্তাগুলো কে দিবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং এই প্রতিষ্ঠানগুলো মানে উন্নয়ন তাহলে কি হলো? এই যে উন্নয়নের যে ন্যারেটিভ আমরা 15 বছর ধরে শুনলাম, তো এই 15 বছরের উন্নয়নের ন্যারেটিভ কি এটা, যে আমাদের এতগুলো রাডার কাজ করে না, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঘুমিয়ে আছে গত 15 বছর যাবৎ? তো সুতরাং ইট ইজ অল অ্যাবাউট গভর্নেন্স। যেই রাজনীতিটা উন্নয়ন নামে করা হয়েছে কিংবা আমাদেরকে গিলানো হয়েছে, তার আড়ালে এই যারা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যে প্রতিষ্ঠানগুলো নেগোশিয়েট করবেন, তাদের ইনস্ট্রুমেন্ট কেনা হয় নাই, তাদেরকে এম্পাওয়ার করা হয় নাই, তাদেরকে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় নাই। তো সুতরাং আমি মনে করি যে এই সময় এই বন্যা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলাদেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই, তাহলে আমাদের যেই খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে ফাইন্ড আউট করে কারা অকেজো করছে তাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এই বন্যার পানিগুলো, সিলেটের কথাও যদি বলি, তিস্তার কথাও যদি বলি, আজকে নোয়াখালীর কথাও যদি আমরা বলি, তাহলে আপনি দেখবেন যে নোয়াখালীর এই পানিগুলো নামার রাস্তা তো লাগবে, পানি তো ফ্ল্যাশ ফ্লাড আসবেই,
আসার পর আমাদের কাজ কি? আমাদের নদী, খাল, বিল, হাওর এগুলোর মধ্যে পানিটা জমবে এবং এর মাধ্যমে পানিগুলো পার হয়ে যাবে। তো আমরা নদী রক্ষা কমিশন 2018 সালে একটি নদী দখলদারদের লিস্ট করেছিল 56,000, পরবর্তীতে আরেকটা প্রকল্পের মাধ্যমে 46,000 দখলদারদের লিস্টের মধ্যে অনেক আওয়ামী পরিবারের লোকজন ছিল দেখে ওই লিস্ট প্রকাশই করা হয়নি। 56,000 যেগুলো প্রকাশ করা হয়েছে এগুলো সব আওয়ামী লীগ, একদম ডিসি নিজে করেছে বিষয়গুলো। এখান থেকে আমরা এস্টিমেট করে দেখেছি এই নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা মিলে প্রায় 11,500 দখলদার আছে, যারা হচ্ছে আওয়ামী লীগ আর নদী খালগুলো খেয়ে ফেলছে। সব খাল নদী যদি আমি ভরাট করে মার্কেট করি আর বাজার করি আর দখল করে থাকি, তাহলে বানের পানি যাবে কোথায়? আপনি প্রবলেমটা দেখেন, দেশের আভ্যন্তরীণ আমি যদি যে ক্লাইমেটিক যে ক্রাইসিসগুলোকে আমি যদি ফেস করার যে আমার যে মেকানিজম আছে সেটা তো আমি অলরেডি গিলি খেয়ে ফেলছি। আর যে প্রতিষ্ঠানগুলো কাজ করবে তাদেরকে আমি এই ইকুইপমেন্টগুলো পর্যন্ত নষ্ট কোনো খবর নাই, এতদিন হয়ে গেল, এবং তারা ঘুমিয়ে আছে। এই সবগুলো কিন্তু গভর্নেন্স এবং রাজনৈতিক ট্রান্সপারেন্সি জড়িত, এগুলো না ঠিক হলে ঠিক হবে না।